আচ্ছা, গত দিনের লেকচারে কিন্তু বলেছিলাম যে যেটি স্ট্রেট লাইন 2D তে সেটার সাথে জেড টার্ম যোগ করে দিলে থ্রি ডিতে প্লেন পাওয়া যায়। আর এখন যেটা বলবো, যেটা 2D তে যেটা সার্কেল, সেটার সাথে জেড টার্ম যোগ করে দিলে সেটা স্পেয়ার হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে স্পেয়ারের সংজ্ঞা এবং সার্কেলের সংখ্যা একই, অর্থাৎ একটা ফিক্সড বিন্দু থেকে একটা ফিক্সড বিন্দু থাকবে, একটা ফিক্সড নির্দিষ্ট দূরত্ব থাকবে। এই দূরত্বে একটা বিন্দু ঘোরাফেরা করবে, অর্থাৎ একটা বিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে চলাচল করে, তাহলে তার যে লুকাস মানে সঞ্চার পথ, সেটাকে সার্কেল বলে। এটা হচ্ছে কি প্লেনের পরে, এইটা হচ্ছে প্লেনের পরে। আর স্পেয়ারের সংজ্ঞা হবে কি, একটা নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে যদি চলাফেরা করে, অর্থাৎ স্পেসে, নট প্লেন, একটা প্লেনের সীমাবদ্ধ না, একটা স্পেসে চলাফেরা করে, মানে 3 ডাইমেনশনে চলাফেরা করে, তখন একটা স্পেয়ার তৈরি হবে। তো আমরা এই যে প্লাস্টিকের ছোট ছোট বল আছে কিংবা ফুটবল আছে, সেটাকে আমরা স্পেয়ার হিসেবে কল্পনা করতে পারি, ওগুলো স্পেয়ার। আচ্ছা, আমরা একটা প্লাস্টিকের ছোট বলকে মনে মনে কল্পনা করে নিই স্পেয়ার হিসেবে, আর যে ব্লেড পাওয়া যায় ওই ব্লেডটাকে একটা প্লেন হিসেবে কল্পনা করে নিই। কারণ আমাদের কিন্তু এই দুইটা জিনিস লাগবে এই কারণে, কারণ যখন একটা এখানে দেখায় একবার, যে যখন এই যে একটা বৃত্ত, তখন এই রেখাটা কি তার স্পর্শক, আবার এই রেখাটা কি তাকে ছেদ করছে। আর যখন একটা স্পেয়ার হবে, তখন স্পেয়ার মানে এটা কি বল আকারে কল্পনা করলেন, তখন কিন্তু কোনো রেখা তাকে স্পর্শ করবে না বা কোনো রেখা তাকে কাট করবে না, তাকে স্পর্শ করবে একটা প্লেন। অর্থাৎ বলটাকে একটা ব্লেড দিয়ে স্পর্শ করলে যেটা হবে, মানে ব্লেডের ধার দিক থেকে না, ধার দিক ছাড়া, মানে ব্লেডটাকে যে চওড়া দিকটা সেই দিকটা দিতে হবে, তাহলে ওইটা স্পর্শ করলে। আর কাট করবে মানে কি, ব্লেডটা দিয়ে যদি স্পেয়ারটাকে কাটা যায়, তাহলে যেটা হবে সেটাকে কাট করা বলা হয়। তাহলে বৃত্তের ক্ষেত্রে একটা লাইন কি করে, স্পর্শ করে বা কাট করে। আর সার্কেলের ক্ষেত্রে, স্পেয়ারের ক্ষেত্রে একটা প্লেন টাচ করে বা কাট করে, এটা মনে রাখতে হবে। আর সেটি কাট করলে যে কেমন হবে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছে। আচ্ছা, এই যে এই যে গোল, এইটাকে আপনি একটা স্পেয়ার হিসেবে ধরে নেন। মনে করেন এই যে এখানে গোল করে এখানে এইটা, তাই না, এখানে মনে করেন একটা ব্লেড দিয়ে কেটে ফেলে গেছে, একটা সেই প্লাস্টিকের বল কল্পনা করেন, বলটাকে কেটে ফেলেন, এইটা সেই প্লাস্টিকের বলটাকে কেটে ফেললে এরকম একটা গোল বৃত্ত তৈরি হবে না, এইটাই সেই বৃত্ত। আর এই যে কে, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এখন ওই যে কেটে ফেলেছেন উপরে ব্লেডটাকে রেখে দেন, তাহলে সেন্টার থেকে এই সিপি হচ্ছে কি লম্ব দূরত্ব, তাহলে পি হচ্ছে সেই লম্ব দূরত্ব আর সিপি হচ্ছে সেই লম্ব। তাহলে প্লেনের পরে সেন্টার থেকে, স্পেয়ারের সেন্টার থেকে লম্ব। আর এই আরটা কি বুঝতে পারছেন, আরটা হচ্ছে স্পেয়ারের ব্যাসার্ধ। তো এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেগুলো আমরা জানবো। সেগুলো কি, যেমন দেখেন কেটাকে আমরা কি বলেছি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন দেখেন এইটা যেহেতু প্লেনের সাথে লম্ব, আর এইটা একটা, তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটা একটা সমকোণী ব্যাসার্ধ, সমকোণী ত্রিভুজ। তাহলে আর স্কয়ার মানে স্পেয়ারের যে রেডিয়াস, সেটার স্কয়ার ইজ ইকুয়াল টু কি, পি স্কয়ার প্লাস কে স্কয়ার। তাহলে কে এর মান কত, অর্থাৎ বৃত্তের মান একটা স্পেয়ারকে একটা প্লেন দিয়ে কাট করলে, অর্থাৎ সেই প্লাস্টিকের বলটাকে সেই ব্লেড দিয়ে কাট করলে যে বৃত্ত তৈরি হবে, তার যে ব্যাসার্ধ সেটা কত হবে। তাহলে এই যে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, এই যে এইটা, সেই আর স্কয়ার কে ইজ ইকুয়াল টু আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, হোয়ার কে ইজ দি রেডিয়াস অফ দি সার্কেল অফ ইন্টারসেকশন। সার্কেল অফ ইন্টারসেকশন মানে কি, অর্থাৎ ওই যে প্লাস্টিকের বলটাকে ব্লেড দিয়ে কেটে ফেললাম, এই জন্য বলা হচ্ছে সার্কেল অফ ইন্টারসেকশন। আর ইজ দি রেডিয়াস অফ দি স্পেয়ার, পি ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি প্লেন ফ্রম দি সেন্টার অফ দি স্পেয়ার। এখন দেখেন সি ইজ দি সেন্টার অফ দি স্পেয়ার, অর্থাৎ এই যে সি ইজ দি সেন্টার অফ দি স্পেয়ার, পি ইজ দি ফুট অফ সি অন দি প্লেন। পি মানে এই যে পি বিন্দুটা, ফুট মানে কি, একটা বিন্দু থেকে একটা লম্ব আকারে যে লম্বটা এখানে যে বিন্দুতে ছেদ করছে সেটাকে ফুট বলা হয়। ফুট মানে পা, সেই পা মানে একটা বিন্দুর পা। অর্থাৎ যেমন দেখেন এখানে একটা রেখা আছে আর এখানে একটা বিন্দু আছে, এখান থেকে লম্ব টানলাম এইভাবে, টানলে এই রেখার পরে এসে ছেদ করলে কোন জায়গায়, স্পর্শ করছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এই বিন্দুর ফুট হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুর ফুট এই বিন্দুটা। এখন দেখা যাক, ইফ আর গ্রেটার দেন পি, অর্থাৎ আর, এই আর যদি পি এর থেকে বড় হয় তাহলে সার্কেলটা হবে রিয়াল, আর আর যদি লিস দেন পি হয় তাহলে সার্কেলটা হবে ইমাজিনারি।
অর্থাৎ আর পি থেকে ছোট, তার মানে পি আর এর থেকে বড় হতে দেখেন এইখান থেকে এই পর্যন্ত যদি একটা আঁকি সেটাও আর, মানে এটা আর এইটা আর এইটা আর এইটা আর এইটা আর, তাহলে পি এখানে যদি আর আসে, সি থেকে এখানে যদি রেডিয়াসটা টানে এটা যদি আর হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আর হয় আর পি যদি আরো বড় হয় তার মানে পি বাইরে চলে গেল, অর্থাৎ এটি ইমাজিনারি স্পিয়ার হয়ে যাবে, ইমাজিনারি সার্কেল হয়ে যাবে। আর যদি আর ইজ ইকুয়াল টু পি হয় দেন দি সার্কেল অফ ইন্টারসেকশন উইল বি পয়েন্ট, অর্থাৎ এই যে আর ইজ ইকুয়াল টু পি মানে এই পি সমান আর হবে কখন বলেন তো, এই আর কে আপনি এই জায়গায় রাখেন, এই সি থেকে এই বরাবর আর রাখলেন, আর পি তাহলে পিও এই পর্যন্ত আসবে, তো এই পর্যন্ত আসলে তাহলে এই যে ব্লেডটা কি মানে আপনার যে প্লাস্টিকের বলটাকে টাচ করে চলে যাচ্ছে না, তাহলে টাচ করলে কি একটা বিন্দুতে টাচ করে, তাহলে কি বলছি আমরা আর ইজ ইকুয়াল টু পি হলে দি সার্কেল অফ ইন্টারসেকশন উইল বি এ পয়েন্ট সার্কেল। আর পি ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, পি ইজ ইকুয়াল টু জিরো তার মানে কি এই পি জিরো মানে আস্তে আস্তে প্লেটটাকে একদম বলের মাঝখান দিয়ে কাটতে হবে, বলটাকে মাঝখান দিয়ে ওই ব্লেডটা দিয়ে কাটতে হবে, তাহলে কি হবে এই ব্লেডটা সেন্টার দিয়ে যাবে আর পি তখন জিরো হয়ে যাবে, আর পি যখনই জিরো হয়ে যাবে তখন যে বৃত্তটা পাবেন তাকে বলা হয় গ্রেট সার্কেল। আপনারা বল একটা বল কিনে একটা ব্লেড কিনে এটা কেটে দেখবেন, যত উপরে বলের উপরের দিকে কাটবেন তত ছোট বৃত্ত হবে, এই কাটতে কাটতে যদি বলটাকে একদম মাঝ বরাবর কাটেন সব থেকে বড় বৃত্ত পাওয়া যাবে। আচ্ছা, এখন ডেফিনেশন থেকে আমরা সার্কেলের একটা সার্কেলের ইকুয়েশন ড্রাইভ করব এবং এই সার্কেলের সেন্টার এবং রেডিয়াস বের করব, সেন্টার এবং রেডিয়াস বের করব ইকুয়েশন ড্রাইভ করার পর। আচ্ছা, ধরি সি হচ্ছে কেন্দ্র, সি হচ্ছে এ বি সি কেন্দ্র এবং অফ দি স্ফিয়ার এন্ড আর বি ইটস রেডিয়াস এন্ড পি এক্স ওয়াই জেড বি এনি পয়েন্ট অন ইট, দেন ফ্রম দি ডেফিনেশন অফ সার্কেল, সার্কেলের ডেফিনেশন থেকে কি পাই, এই পি বিন্দুটা সি বিন্দু থেকে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব আর বজায় রেখে চলাফেরা করবে, তাই না? তাহলে সিপি অর্থাৎ সি এবং পি এর মধ্যে যে দূরত্ব হবে সেটাই তো আর, তাহলে সিপি ইজিক্যাল টু আর স্কয়ার করে দেন, সিপি স্কয়ার ইজিক্যাল টু আর। এখন সি এর কোঅর্ডিনেট জানি, পি এর কোঅর্ডিনেট জানি, তাহলে এখান থেকে সিপি স্কয়ার দূরত্ব সূত্র অ্যাপ্লাই করেছি, দুইটি বিন্দুর দূরত্বের সূত্র ইজিক্যাল টু ব্যাসার্ধ আর। কেন বলছি, এই যে এইটা যদি বৃত্ত হতো তাহলে এইটা যদি পি বিন্দু হতো তাহলে এইটা এই দূরত্ব, তাই না? এই যে সেন্টার থেকে পি বিন্দুর দূরত্ব এইটা, আবার রেডিয়াসও তো এইটা। তো স্পিয়ার, এইটাকে একটা স্পিয়ার কল্পনা করেন, অর্থাৎ সেই প্লাস্টিকের বল কল্পনা করেন, সেখান থেকে যদি প্লাস্টিকের বলের উপরে একটা পি বিন্দু থাকে আর সেন্টার থেকে এই পি বিন্দুর দূরত্ব যেটা বলের রেডিয়াস সেইটা, তাহলে এখন সেইটাই এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম ডেফিনেশন থেকে। এবারে এই স্কয়ারের সূত্র ভেঙে দেন, ভেঙে দিয়ে মাইনাস এ ইজিক্যাল টু ইউ মাইনাস বি ইজিক্যাল টু ভি মাইনাস সি ইজিক্যাল টু ডাব্লিউ ধরেন, এরপরে এই ইকুয়েশনে বসালে এই যে ইকুয়েশনটা পেয়ে যাবেন। এখানে 5 রিপ্রেজেন্ট জেনারেল ইকুয়েশন অফ এ স্পিয়ার। নাও এখন 2 থেকে কি পান দেখেন তো, 2 থেকে পান a ইজিক্যাল টু মাইনাস ইউ, বি ইজিক্যাল টু ভি, সি ইজিক্যাল টু মাইনাস ডাব্লিউ। দেখেন সেই সার্কেলের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে স্পিয়ারের সেন্টার হবে এইটা। আর ইউজিং 5 in 3 অর্থাৎ 5 কোণে এই যে 5 কোথায়, এই 3 ব্যবহার করতে হবে, এই যে এইটার সময় এইটা ধরেছে, এখানে ব্যবহার করলে কত হচ্ছে দেখেন তো, ব্যবহার করলে এইটা এখন আর এর মান ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার মাইনাস ডি হুইচ ইজ দি রেডিয়াস অফ দ্য স্পিয়ার। এখন দেখেন ইকুয়েশন অফ দি স্পিয়ার টেকিং দি লাইন জয়নিং দি পয়েন্টস এত এবং এত, অর্থাৎ দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুকে ব্যাস, ডায়ামিটার মানে কি ব্যাস, স্পিয়ারের ব্যাস ধরে স্পিয়ারের সমীকরণ কি ওই সেই সার্কেলের মতোই সমীকরণটা, শুধু জেড টার্মটা যোগ হবে। আচ্ছা, এখন দেখেন the equation of the sphere passing through 4 points এত 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 ইজ কত, তাহলে স্পিয়ারের যদি 4টে বিন্দু দেওয়া থাকে, 1 2 3 4টে বিন্দু দেওয়া থাকে, তাহলে এই 4টে বিন্দু দিয়ে যে স্পিয়ারটা যায় সেই স্পিয়ারের সমীকরণ কোনটা হবে, সেটার সূত্র আছে এই যে এটা ডিটারমিনেন্ট করবেন 5/5 অর্ডারের। একটু ডিটারমিনেন্ট করাটা একটু হিসাব সাপেক্ষ ব্যাপার, এরকম একটা অঙ্ক কিন্তু আছে। এখানে বলছে ইকুয়েশন অফ দি স্ফিয়ার এন্ড এ প্লেন টুগেদার এক্সপ্রেস এ সার্কেল অফ ইন্টারসেকশন অফ এ স্ফিয়ার এন্ড দি প্লেন, অর্থাৎ এইটা একটা স্ফিয়ারের সমীকরণ আর একটা প্লেনের সমীকরণ। এটা বোঝা যাচ্ছে এই দুইটা একসাথে কি করে, একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আর এর আগে আমরা কি দেখেছি বলেন তো, দুইটা প্লেন একসাথে কি করে একটা লাইনকে রিপ্রেজেন্ট করে না, তার মানে একটা প্লেন আর এই একটা প্লেন, এই দুটো প্লেন কি এই লাইনে সেট করেছে, তাহলে এই ইন্টারসেকশন লাইন এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে সেই বল, প্লাস্টিকের বল এবং ব্লেড এবং ব্লেডটা দিয়ে যদি বলটাকে কেটে দেওয়া যায় তাহলে কি একটা বৃত্ত পাবো না? তো সেটাই বলা হচ্ছে যে একটা
স্পেয়ার এবং একটা প্লেন একসাথে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আসছে দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট প্লেন। আগে কি বলছি, বৃত্তের ক্ষেত্রে ট্যানজেন্ট লাইন হয় আর স্পেয়ারের ক্ষেত্রে ট্যানজেন্ট হবে প্লেন। ট্যানজেন্ট প্লেন এট এত অফ দি স্পেয়ার এত ইজ এত। দেখেন সেই সার্কেলের মতোই, শুধু পার্থক্য কি এখানে জেড টার্মটা যোগ হবে। আচ্ছা, এরপরে বলছে যে ইকুয়েশন অফ দি স্পেয়ার পাসিং থ্রু দি সার্কেল অফ ইন্টারসেকশন অফ দি স্পেয়ার এত অ্যান্ড দি প্লেন এত ইজ এত। আর আমরা সার্কেলে কি পড়েছি, যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আর এখানে বলা হচ্ছে কি একটা স্পেয়ার এবং একটা প্লেনের। তাহলে বৃত্তর ক্ষেত্রে কি দেখি আমরা বলেন তো, এই যে বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বৃত্তকে একটা লাইন যদি কাট করে তাহলে দুইটা বিন্দু পাই, ছেদ বিন্দু পাই। কিন্তু স্পেয়ারের ক্ষেত্রে আমরা কি দেখলাম বলেন তো, স্পেয়ারের ক্ষেত্রে যদি সেই প্লাস্টিকের বল আর বুলেটের কথা কল্পনা করেন, যদি ছেদ করে তাহলে কি একটা সার্কেল তৈরি হয়ে যায়। তো সেটা এখন এখানে বলছে যে একটা স্পেয়ার এবং একটা প্লেনের ছেদ বিন্দুগামী স্পেয়ারের সমীকরণ হবে এইটা, যেখানে ল্যামডা ইজ নট 0। আর দুইটা সার্কেল, একটা সার্কেল থেকে একটা সার্কেলের ইকুয়েশন বিয়োগ করলে কি পাতাম আমরা, কট পাতাম না যে। তো এখানে তাহলে একটা স্পেয়ার থেকে আরেকটা স্পেয়ারের সমীকরণ বের করে বিয়োগ করে দিলে কমন প্লেন পাওয়া যায়। তাহলে বৃত্তের ক্ষেত্রে পাতাম একটা জ্যা মানে লাইন, আর এখানে পাচ্ছে একটা প্লেন। আচ্ছা, এখন দেখেন একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, শো দ্যাট দি স্পেয়ার S1 এবং S2 উইল কাট অর্থোগোনালি ইফ এইটা প্রমাণ করতে হবে। এখন এই ছবিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এইটা একটা স্পেয়ার, এটা ধরে নেন, আপনি কল্পনা করে নেন স্পেয়ার, ঠিক আছে, যদিও বৃত্ত আকারে আঁকাতে হয়েছে, কারণ 2D তে এইটা তো খাতার পৃষ্ঠাটা 2D, তো এখানে তো 3D চিত্র আঁকানো যাবে না। তো এইটা আর এইটা সেন্টার, এইটা S2 বৃত্তের সেন্টার C2, এইটা R1 হচ্ছে প্রথম বৃত্তের রেডিয়াস, R2 দ্বিতীয় বৃত্তের রেডিয়াস। তো এটা যদি কাট অর্থোগোনালি কাট করে তাহলে দেখেন এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে পি বিন্দুতে যদি কাট করে তাহলে PC1 C2 একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখন আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু দেখে নেন, যে এই যে দুইটা স্পেয়ার বা দুইটা বৃত্ত বলেন, এরা যদি টাচ করে আর এই দুটো যদি সেন্টার হয়, তাহলে এইটা হচ্ছে এর ব্যাসার্ধ আর এইটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে এখন এই C1 থেকে C2 এর যে দূরত্ব আর এদের রেডিয়াসের দূরত্বের যোগফলের সমান, অর্থাৎ এটা যদি C1 আর এটা যদি C2 হয়, এখানে এটা যদি C1 আর এটা C2 হয়, তাহলে C1 C2 সমান কত হবে বলেন তো, এটা যদি R1 আর এটা যদি R2 হয় তাহলে R1 প্লাস R2 হবে, তাই না? তাই দুইটা বৃত্ত বা দুইটা স্পেয়ার যদি পরস্পরকে টাচ করে তাহলে তাদের সেন্টারের দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। আর এখানে দেখেন কাট করার কথা বলছে, অর্থোগোনালি কাট করলে কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ হলে কি এইটা C1 C2 হচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে। আর সেন্টার তো আমরা জানি, তাহলে সেন্টার যেহেতু জানা আছে তাহলে দুই কোঅর্ডিনেট জানা থাকলে এদের মধ্যবর্তী দূরত্ব জানি, আবার R1 R2 এর মানও জানি, তাহলে এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, এই শর্ত অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে এখন দেখেন এখানে বলছে লেট এইটা এবং এইটা সেন্টার রিপ্রেজেন্ট করে এবং R1 R2 তাদের রেডিয়াস দেন, তাহলে সেন্টারের স্থানাঙ্ক কত হবে, এই যে এই ইকুয়েশন থেকে আমরা বের করে নেব সেন্টার আর রেডিয়াস কত সেই সূত্র ফেলে। তাহলে এইটা হচ্ছে সেন্টার, এইটা সেন্টার, এইটা রেডিয়াস আর এইটা রেডিয়াস। এখন যদি দুইটা বিন্দু অর্থোগোনালি কাট করে এবং পি যদি ইন্টারসেকশন পয়েন্ট হয় তাহলে আমরা কি পাই, C1P is equal to R1 C1, দেখেন এখান থেকে C1P মানে কি, এটাই তো রেডিয়াস, আবার C2P এটাই তো রেডিয়াস, এর রেডিয়াস, তাহলে এটা সমান R1 আর এটা সমান R2। আবার ফার্দার C1 C2P এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই বলেন তো, এই সমকোণী ত্রিভুজটা থেকে পাই C1 C2 স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান এই স্কয়ার এই স্কয়ার, তাহলে C1P স্কয়ার C2P স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন C1 C2 এই যে দুইটা বিন্দু মানে দুই সেন্টারের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার, এই যে এইটা আর এখানে এইটা দিয়ে দিলাম, তাহলে এইটা স্কয়ারকে ভেঙে দিয়ে সরলীকরণ করেন আর আর এর মান এইটা পাইছি, এই আর স্কয়ার এখানে করে দেন, করে দেখেন বসাই দিলে এই কন্ডিশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা যে প্রবলেমটা দেখবো সেটা কি বলছে, যে শো দ্যাট দি কন্ডিশন ফর দি প্লেন এত উইল টাচ দি স্পেয়ার এত ইজ এত। তাহলে একটা প্লেন একটা স্পেয়ারকে টাচ করবে, সেই কন্ডিশনটা আমাদের বের করতে হবে। এখন এইটা খেয়াল করেন তো, এই যে এই বৃত্তটা, তাই না, এই বৃত্ত এইটা রেডিয়াস, তাহলে এইটা ব্যাসার্ধ আর এইটা মনে করেন একটা লাইন,
তাহলে এই লাইনটা এখন টাচ করবে কখন বলেন তো, যখন এই যে সেন্টার থেকে এই লাইনের পরে লম্ব দূরত্ব সমান এই ব্যাসার্ধ হবে, তাহলে সেন্টার থেকে এই লাইনের পরে লম্ব দূরত্ব যেটা হবে আর সেটা ব্যাসার্ধের সমান না। এখন স্পেয়ারের ক্ষেত্রেও সে একই রকম, এটাকে একটা স্পেয়ার হিসেবে কল্পনা করেন আর এটাকে একটা প্লেন হিসেবে কল্পনা করেন। যখন টাচ করবে তখন কি হবে, এই বিন্দু থেকে এই প্লেনের লম্ব দূরত্ব সমান কি দেখতে পাচ্ছি এখানে চিত্র থেকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি না আমরা, যে এইটা থেকে এইটার লম্ব দূরত্ব যা এটার ব্যাসার্ধ থেকে, অর্থাৎ এই সার্কেল, যদি সার্কেল ধরেন প্রথমে সার্কেল সেন্টার থেকে লাইনের পরে লম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে সার্কেলের কি রেডিয়াস। তাহলে এটাকে যদি এখন স্পেয়ার কল্পনা করেন তাহলে স্পেয়ারের সেন্টার থেকে এই প্লেনের যে লম্ব দূরত্ব সেটা কি স্পেয়ারের রেডিয়াস। তাহলে এখন দেখেন আসি, এই যে স্পেয়ারের ইকুয়েশন দেওয়া আছে, প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, প্লেনের ইকুয়েশনকে কে কে এইদিকে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে এসে এইভাবে লিখলাম, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। এরপরে দেখেন যে সেন্টার অফ স্পেয়ার 1 ইজিক্যাল টু এত এবং রেডিয়াস ইজিক্যাল টু এত, এগেন পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ এত, মানে সেন্টার থেকে প্লেনের এই যে 2 নম্বরের যে প্লেন সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্সের সূত্র কি আমরা বলেন তো, এই যে সেই সূত্র পারপেন্ডিকুলার ডিসটেন্স এত, এই প্লেনের পরে এই বিন্দু থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এইটা, এই সূত্রটাই জাস্ট এখানে প্রয়োগ করে দেওয়া আছে, এইখান থেকে এই প্লেনের পরে লম্ব দূরত্ব হচ্ছে এইটা। তাহলে ইফ টু টাচ, মানে প্লেনটা যদি স্ফিয়ারকে টাচ করে তাহলে কি হবে, আর ইজ ইকুয়াল টু পি, মানে লম্ব দূরত্ব আর ইজ ইকুয়াল টু পি, যেটা এই যে এই চিত্রে আপনাদের দেখালাম যে আর ইজ ইকুয়াল টু মানে সেন্টার থেকে এর লম্ব দূরত্ব পি। তাহলে এখন আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার, তাহলে আর স্কয়ার করে দিলে আর এর মান এখানে বসাই দিলাম, পি এর মান এখানে বসাই দিলাম। এখন কিন্তু এই মোড কিন্তু স্কয়ার করলে মোড দেওয়ার আর দরকার হয় না। তো এখানে এবার সবকিছু ঠিকঠাক করে দিলাম, যে এখানে এটা স্কয়ার আকারে রেখে দিলাম আর এইটা এখানে এর সাথে গুণ করে দিলাম, তাহলে এইটাই রিকোয়ার্ড কন্ডিশন। আচ্ছা, এর পরের প্রবলেমে আমাদের বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ফিয়ার পাসেস থ্রু দি পয়েন্টস আলফা বিটা গামা এন্ড দি সার্কেল এত এবং এত। এখন দেখেন এইটা কিন্তু স্ফিয়ারের সমীকরণ আর এইটা কি প্লেনের সমীকরণ, তাহলে প্লেন আর স্ফিয়ার একসাথে কি প্রকাশ করে, একটা সার্কেল প্রকাশ করে। তাহলে এই সার্কেল দিয়ে যায় এমন একটা স্ফিয়ারের সমীকরণের সূত্র আমরা এখানে কি পড়লাম, এই যে দেখেন এই স্ফিয়ার আর এই প্লেন দিয়ে যাবে তার সূত্র কিন্তু এইটা, তো এই সূত্রটাই এখানে সরাসরি অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। তো এইটা তাহলে প্লেন এইটা স্পেয়ার, তাহলে এই যে এইটা সেই স্পেয়ারের সূত্র হবে কি, তাহলে এই স্পেয়ার প্লাস ল্যামডা ইনটু প্লেন। তাহলে এক যেহেতু আলফা বিটা বিন্দু দিয়ে যায় তাহলে আলফা বিটা বিন্দু এখানে সিদ্ধ হবে, তাহলে আলফা বিটা গামা এক্স ওয়াই জেড এর জায়গায় বসাই দেন, বসাই দিয়ে এখানে ল্যামডার মান বের করে নেন। তাহলে ল্যামডার মান কোথায়, একে বসাবো, একে যখন বসাই দেবো তখন কিন্তু এই সরলীকরণ করলে এই প্লেনের ইকুয়েশন পাবো। এখন দেখেন সেমই প্রবলেম বলছে যে শুধু এই সার্কেলটা, অর্থাৎ এই স্পেয়ার এবং এই প্লেনের কাট করলে যে সার্কেল পাওয়া যায় সেইটা দিয়ে যে স্পেয়ার যায় সেই সমীকরণটা নির্ণয় করবে, যে স্পেয়ারটা আবার মূল বিন্দু মূল বিন্দু দিয়ে যায়। তাহলে এইটা হচ্ছে স্পেয়ার, এইটা হচ্ছে প্লেন, তাহলে প্লেনের ইকুয়েশনটাকে এইভাবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিলাম। তারপরে দেখেন তাহলে ইকুয়েশনটা হবে কত, স্পেয়ার প্লাস ল্যামডা ইনটু প্লেন, তাই না। এখন যেহেতু এই বিন্দু দিয়ে যায় তাহলে এখানে বসাই দিলাম, বসাই ল্যামডার মান এখানে পেয়ে গেলাম, ল্যামডার মান কত, এই 3 এ বসালাম, ল্যামডার মান 3 এ বসালে তারপরে সরলীকরণ করলে উত্তর পেয়ে গেলাম আমরা। এখন দেখেন ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্পেয়ার পাসেস থ্রু দি 4 পয়েন্ট এত এত এবং এত। এই সূত্রটা কি ছিল বলেন তো আমাদের, এই যে সেই সূত্র 4 বিন্দুগামী স্পেয়ারের সমীকরণ। তাহলে এখানে সেই কাজটাই করেছি, এই যে সূত্র এখানে শুধু বসাই দিয়েছি, বসে দেখেন এখন নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কি করছি দেখেন তো, যে শুধু একটা টেকনিক অ্যাপ্লাই করছি, যে যখন রো চেঞ্জ করতে হয়, যেমন 1 নম্বর রোকে আমি এখানে পাঠিয়েছি আর এইখানকার রোটাকে এখানে পাঠিয়েছি আর এইখানকার রোটা এখানে পাঠিয়েছি, তাহলে এইটা আর এইটা চেঞ্জ হয়েছে একবার, তাহলে একবার চেঞ্জ হলে কি হবে মাইনাস, তাহলে এখানে গেল আর 2 সবের উপরে আসলো আর এই লাইনটা ঠিক থাকলো। এখন এই আমি কিন্তু এক লাইন স্কিপ করে গিয়েছি, তাহলে এইটা এখানে পাঠান আর 2 কে উপরে পাঠালাম, তাহলে এইটা চলে আসলো 3 নম্বর লাইনে আর 2 চলে আসলো একে, তাহলে এইটাকে 3 নম্বর লাইনে দেখছেন। আর যেহেতু এক লাইন স্কিপ করে গেছে তাহলে মনে রাখেন যে তাহলে এই 2 শূন্য এই লাইনটা আসছে এখানে, তাই না, তাহলে একটা মাইনাস হলো। এখন এই প্রথম লাইনের সাথে আবার দ্বিতীয় লাইনের পাল্টাপাল্টি করেন, তাহলে এই যে দ্বিতীয় লাইন চলে গেল কি, এই দ্বিতীয় লাইনটা চলে গেল এই যে প্রথম লাইনে, আর প্রথমের লাইনটা চলে আসলো দ্বিতীয় লাইনে, তাহলে আরেকবার মাইনাস নিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আমি এটা কেন করেছি, হিসাবের সুবিধার্থে, কারণ কি এইটা ইন্টু নির্ণায়ক 0, এইটা ইন্টু নির্ণায়ক 0, এইটা ইন্টু নির্ণায়ক 0, এইটা ইন্টু নির্ণায়ক 0, শুধু 1 এর এই নির্ণায়কটা হবে, তাহলে 0 0 0 প্লাস 1 ইন্টু এইটার নির্ণায়ক। তাহলে
এই যে এইটা এবার করেন, এবার 4/4 আছে, এবার সহজে আপনি দেখেন, আপনি যদি টেকনিকটা অ্যাপ্লাই না করতেন কত ঝামেলা করে অঙ্কটা করতে হতো। আর যদি 0 0 না থাকে তাহলে ওই ঝামেলা করে অঙ্ক করতে হবে। তাহলে এখন দেখেন আস্তে আস্তে শর্ট হয়ে গেছে। এখন নির্ণয় করে করে এখানে দেখেন উত্তর এইটা। আচ্ছা, গতদিন বলছিলাম যে স্পেয়ার এবং কোণ করাবো, আসলে সরি, স্পেয়ার এবং কোণ না, স্পেয়ার এবং সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার সম্বন্ধে আপনাদের একটা কথা বলি। এই যে এই ধরনের যে সিলিন্ডারের সাথে আপনারা পরিচিত, তাই না, যে ছোটবেলা থেকে, আসলে এইটাকে কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডার বলা হয়, তো সমবৃত্ত ভূমিক সিলিন্ডার। অরিজিনালি সিলিন্ডার, জেনারেলি সিলিন্ডার বলতে যেটা বোঝায় সেটা এইরকম টাইপের, অর্থাৎ আপনি এই যে এই কলমটা গোল, তাই না, এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা আছে রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, কিছু কলম পাওয়া যায় না যে ষড়ভুজ আকৃতির, সেটাও কিন্তু সিলিন্ডার। তো সিলিন্ডারের জেনারেল যে সংজ্ঞাটা, সেটা যে এই গোল হতে হবে তা না, এই যে কার্ভের মতো হতে হবে। এই কার্ভটা কি একটা গোল হতে পারে। তা আপনি একটা চুইংগাম চাবাবেন, চাবানোর পরে চুইংগামটা নিয়ে এরকম গোল করে রাখবেন, রেখে এখানে এই যে দাঁত সাফ করা যায় ক্লিপটা পাওয়া যায়, যে খাবার পরে দাঁত যে ক্লিপিং করে, তো ওইটা এইভাবে পুঁতবেন, পুঁতে পুঁতে দিয়ে দেখবেন যে এরকম একটা গোল সিলিন্ডার তৈরি হয়েছে। তো এটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এখন চুইংগামের আঠা যদি এরকম কার্ভ আকারে রাখেন এবং সেখানে যদি দাঁতের খিলানগুলো পোতেন, পুতলে দেখা যাবেন যে যেটা তৈরি হয়েছে ওইটা কিন্তু সিলিন্ডারের জেনারেল ইকুয়েশন। খালি যে গোল হলে সিলিন্ডার সেটা কিন্তু ভুল ধারণা, গোল হলে সেটাকে রাইট সার্কুলার মানে স্পেশাল টাইপ অফ সিলিন্ডার, আর ইন জেনারেলি সেটা কার্ভ দিয়ে বোঝানো হয়। আর এই যে সিলিন্ডার গুলো কি সবগুলো কি সমান্তরাল লাইন না, এক একটা খিলানকে এক একটা লাইন তুলে সবগুলো সমান্তরাল লাইন না, এই মাঝখান দিয়ে যদি একটা লাইন কল্পনা করা যায় তার সমান্তরাল, তাহলে এই যে যে লাইনের সমান্তরাল হবে তাকে এক্সিস বলা হবে, এবং যে কার্ভ, যে গোল যে কার্ভ, এটাকে বলা হয় গাইডিং কার্ভ বা কনিক বা বেস কার্ভ, যাই বলেন না কেন। আর যে খিলানগুলো পুতলেন, সেই খিলানগুলোকে বলা হয় জেনারেটর। দেখেন, জেনারেল সিলিন্ডারের কিন্তু কোনো রেডিয়াস থাকে না, রাইট সার্কুলার সিলিন্ডারের একটা রেডিয়াস থাকে। তো রাইট সার্কুলার রেডিয়াস কিভাবে তৈরি, সিলিন্ডার কিভাবে তৈরি করা যায়, এই যে এক্সিসের সাপেক্ষে একটা লাইন নেব, সেই লাইনটাকে এই নির্দিষ্ট আর দূরত্বে রেখে ঘোরাতে থাকবো। অর্থাৎ এই কলমটা মনে করেন এটা হচ্ছে এক্সিস, আর এই জায়গায় এই কলমটা নিলাম, এটা হচ্ছে আর দূরত্বে কলমটা নিলাম, নিয়ে এইভাবে ঘোরাতে থাকলাম। ঘোরাতে থাকলে কি হবে, ওই সিলিন্ডারটা তৈরি হয়ে যাবে। তো সংজ্ঞায় ওই সেই কথাটাই বলছে, ঠিক আছে। এই তাহলে এই ফিক্সড লাইনটাকে বলা হয় এক্সিস, ফিক্সড লাইনটাকে এক্সিস, এই কার্ভটাকে গাইডিং কার্ভ, বেস কার্ভ, মনে রাখেন কিন্তু এমসিকিউতে আসতে পারে গাইডিং কার্ভ, বেস কার্ভ অথবা কনিক বলা হয়। আর এই যে খিলানগুলো পুতলেন অর্থাৎ যে সিলিন্ডারের যে দেওয়াল, সেটাকে জেনারেটর অথবা জেনারেটিং লাইন বলা হয়। এখন প্রথম প্রবলেমটা দেখি আমরা এই সিলিন্ডারের জন্য দেখবো কি, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সিলিন্ডার হুজ জেনারেটরস, মানে কি এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো জেনারেটরস আর প্যারালাল টু দি লাইন এত, তাহলে এই লাইনের প্যারালাল মানে কি এই লাইনটা এক্সিস, অর্থাৎ এই লাইনটা হচ্ছে এই এক্সিস, এন্ড দি বেস অর গাইডিং কার্ভ ইজ দি কনিক এত, অর্থাৎ কনিক মানে কি এইটা এবং এই প্লেনের ইন্টারসেকশনে এই কার্ভটা পাওয়া যাবে, সেটা বলা হচ্ছে। এই দুইটা মিলে এই কনিক মানে এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে গিভেন এই যে 1 এবং 2 দিয়ে এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এইটা হচ্ছে এক্সিসের সমীকরণ হচ্ছে 3 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন লেট এক্স নট ওয়াই নট জেড নট, এই বিন্দুটা কোথায় মনে করব, এই গাইডিং কার্ভের উপরে মনে করেন, এই জায়গাটা এই বিন্দুটা আছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা এই জায়গায় আছে। এখন এই বিন্দু দিয়ে যেই জেনারেটরটা যাচ্ছে, সেই জেনারেটর এই জায়গায় আরেকটা বিন্দু এক্স ওয়াই জেড মনে করব, ঠিক আছে। তাহলে এখানে আর এই যে এক্স ওয়াই জেড মনে করব, যে এই লাইনের পরে মানে এই বিন্দু দিয়ে যে লাইনটা যাচ্ছে সেই লাইনের পরে আরেকটা বিন্দু। তাহলে এখন দেখেন, যেহেতু এই এক্স নট ওয়াই নট এই বিন্দু এখানে অবস্থিত, তাহলে এটা কি গাইডিং কার্ভের পরে অবস্থিত, আবার এই যে জেনারেটরের পরে অবস্থিত, মানে জেনারেটর লাইন, তাই তো। তাহলে এই জেনারেটর লাইনের পরে কয়টা বিন্দু আছে দেখেন তো, এই এক্স নট ওয়াই নটও আছে, আবার এক্স ওয়াই জেড আছে, দুইটা বিন্দু আছে। তাহলে দুইটা বিন্দু দিয়ে এই সরল রেখাটা যেহেতু যাচ্ছে, তাহলে এই সরল রেখার ডাইরেকশন রেশিও কত আমরা জানি, তাহলে এই বিন্দু মাইনাস এই বিন্দু বা এই বিন্দু মাইনাস এই বিন্দু ডাইরেকশন রেশিও। আবার এই বিন্দুর কি ডাইরেকশন রেশিও কত, এই যে দেওয়া আছে, ঠিক আছে, এক্সিস এর ডাইরেকশন দেওয়া আছে, আর এর ডাইরেকশন রেশিও আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু দুইটা ডাইরেকশন রেশিও জানা আছে, আর এই দুইটা যেহেতু সমান্তরাল, তাহলে দুইটা লাইন সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, তাদের ডাইরেকশন রেশিওর ভাগফল সমান, তাই না। তাহলে সেই কন্ডিশনটাই এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে ওই যে লাইনটা,
এই বিন্দু দিয়ে এবং এই বিন্দু, এখানে মনে করেন এক্স নট ওয়াই নট জেড নট, আর এখানে এক্স ওয়াই জেড বিন্দু, তাহলে এই দুই বিন্দুকে আমি সরলরেখার ডাইরেকশন রেশিও কি বিয়োগফল, আর এর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ হচ্ছে, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ হচ্ছে আর ডাইরেকশন রেশিও, তাহলে এত বাই এত, এত বাই এত, এত বাই এত, তাহলে এই যে এত বাই এত বাই এত বাই এত ইজ ইকুয়াল টু টি ধরে নিলাম। তাহলে এখান থেকে এক্স নটের মান, ওয়াই নটের মান, জেড নটের মান এখানে বসাই নিলাম, ঠিক আছে। আর এখন দেখেন যে কথাটা বলছিলাম, এই যে এক্স নট ওয়াই নট যেহেতু এখানে অবস্থিত, এক্স নট ওয়াই নট জেড নট, তাহলে এইটাকে কার্ভের ইকুয়েশনকে সিদ্ধ করবে। তাহলে এই কার্ভের ইকুয়েশনটা কি, এই দুইটা ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছে, তাহলে ওইটা দিয়ে ওই কাজটাই করা হয়েছে, যে ওই মানটা এখানে বসাই দিলে তাহলে জেড নট ইজ ইকুয়াল টু 0, মানে এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স নট ওয়াই নট জেড নট বসিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন এই এক্স নটের মান আবার এই দুইটাই বসানো হয়েছে, এক্স নটের মান এইটাই বসালে কি হয়, এইটা হয়, তাহলে এখানে এক্স নট ওয়াই নট তো এখানে নেই, তাহলে কি জেড নটের মানটা বসাই দেবো, বসাই দিলে এইটা হবে, এখান থেকে টি এর মানটা বের করে নেব, আবার এই মানগুলো এখানে বসাই দিলে কি হবে, এইটা হবে। এখন দেখেন এই টি এর মান এখানে আবার বসাই দেবো, এই টি এর মান এখানে বসাই দিলে কি হবে, এইটাকে সমাধান করলে আমরা এই সিলিন্ডারের ইকুয়েশন পেয়ে যাব। ঠিক এখন অঙ্ক দেখেন একটা, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সিলিন্ডার হুজ জেনারেটর লাইনস আর প্যারালাল টু দি লাইন এত, তার মানে এটা এক্সিস এন্ড পাসেস থ্রু দি কোনিক এত, তার মানে সেই গাইডিং কার্ভ হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে গাইডিং কার্ভ 1 এবং 2 মিলে গাইডিং কার্ভ, এটা হচ্ছে এক্সিস। এখন দেখেন এই সেই গাইডিং কার্ভের পরে একটা বিন্দু এক্স নট ওয়াই নট জেড নট ধরে নিয়েছে, তাহলে এক্স নট জেড নট একটা বিন্দু, এবং এই এক্স নট জেড নট, এক্স নট ওয়াই নট জেড নট বিন্দুতে যে লাইনটা যাচ্ছে, যে লাইনটা যাচ্ছে সেই লাইনের পরে একটা পি এক্স ওয়াই জেড একটা বিন্দু ধরেছে, পি একটা এক্স ওয়াই জেড একটা বিন্দু ধরেছে, তাহলে এই সে একই ওই অঙ্কের মতোই, শুধু তাহলে এই লাইনের কি ডাইরেকশন রেশিও দেওয়া, যেহেতু দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ডাইরেকশন রেশিও জানি, আর এর তো ডাইরেকশন রেশিও দেওয়াই আছে, তাহলে এক্সিস এর সাথে কি এই লাইনটা, মানে জেনারেটর গুলো সবসময় সমান্তরাল, তাহলে সেই সূত্র দুইটা লাইন সমান্তরাল হলে যা হয় সেই সূত্র ফেলে দিতে হতে, দি ডাইরেকশন রেশিও অফ দি জেনারেটর আর এত, হেন্স উই গেট এত। তাহলে এখানে পেয়ে গেলাম, এটার সময় টি ধরলাম, তাহলে এক্স নট ওয়াই নট জেড নট এর মান ধরে নিলাম। এখন দেখেন এক্স নট ওয়াই নট জেড নট কি এই কার্ভের উপরেও অবস্থিত, কার্ভের উপর কার্ভটার নির্দেশ হচ্ছে কি 1 এবং 2 নম্বর সমীকরণ দিয়ে, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ এক্স নট ওয়াই নট জেড নট বসে দিলে 1 এবং 2 নম্বর কি এই 5 এবং 6 এ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এইখানে জেড নটে আবার এইখান থেকে দেখেন এই মানগুলো আবার এই দুই সমীকরণে বসাই দেবো, জেড নটের মান বসালে এখানে এইটা হবে, তাহলে জেড টি এর মান এটা পাবো, এই টি এর মান আবার এখানে বসাই দেবো, সরি টি এর মান কোথায়, সরি এই এক্স নট ওয়াই নটের মান আবার এখানে বসালে কি পারি এইটা, তাহলে এই টি এর মান আবার এখানে বসাবো। ভালো করে খেয়াল করেন যে আমরা এখানে যে টি এক্স নট ওয়াই নট জেড নটের মান পেলাম, এক্স নট ওয়াই নট জেড নটের মান পেলাম, সেই মানগুলো আপাতত ধরে রাখি, রেখে দিয়ে যেহেতু এক্স নট ওয়াই নট জেড নট এই এবং এদের দুজনের উপরে অবস্থিত, তাহলে স্যাটিসফাই হবে এই বিন্দু দ্বারা এই দুইটা ইকুয়েশন, তাহলে স্যাটিসফাই করলাম, স্যাটিসফাই করার পরে এই এক্স নট ওয়াই নট জেড নটের মান এখানে একবার বসলাম, এখানে একবার বসলাম, তাহলে এখানে প্রথম ইকুয়েশনে বসালে জেড নটে বসালে টি এর মান পাই, আর দ্বিতীয় ইকুয়েশনে বসালে এইটা পাই, তাহলে এই টি এর মান আবার এখানে বসাচ্ছি, বসালে দেখেন এবার সমাধান করলে সিলিন্ডারের সমীকরণ পেয়ে যাব। এখন আসেন যে রাইট সার্কুলার সিলিন্ডারের সমীকরণ কিভাবে নির্ণয় করব। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি রাইট সার্কুলার সিলিন্ডার হুজ রেডিয়াস ইজ আর এন্ড দি এক্সিস ইজ দি লাইন, এইটা তো এই ছবিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছবিটা খেয়াল করেন যে এইটা হচ্ছে কি এই যে এক্সিস, তাই না, এক্সিসের সমীকরণ কোনটা, এইটা এক্সিসের সমীকরণ, তাই তো, এক্সিসের সমীকরণ এইটা, আর এক্সিসের পরে এ আলফা বিটা গামা একটা বিন্দু নিয়ে নেবেন, আর একদম এই যে এই জায়গায় একটা পি একটা বিন্দু নেবেন, পি বিন্দু থেকে এক্সিসের পরে পি এন একটা লম্ব টানবেন, তাহলে দেখেন এটা কি 90 ডিগ্রি কোণ, তাহলে এই যে এ এন পি পি এন এ একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এখন আমরা সেই কথাটাই কিন্তু লিখেছি যে গিভেন এই এক্সিসের সমীকরণ দেওয়া আছে, তারপরে বলছে কি আমরা এক্সিসের পরে আলফা বিটা গামা একটা বিন্দু নিয়েছি, অর্থাৎ এক্সিসের পরে আলফা বিটা গামা একটা বিন্দু নিয়েছি, আর সিলিন্ডারের উপরে এক্স ওয়াই জেড একটা বিন্দু নিয়েছি, এক্স ওয়াই জেড বিন্দু নেওয়ার পরে আমরা বলছি কি পি এন ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পি ফ্রম দি এক্সিস 1, দ্যাট ইজ পি এন ইজ ইকুয়াল টু আর, যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে যে রেডিয়াস আর, তাহলে এই যে পি এন, তাহলে বোঝাই যাচ্ছে পি এন সমান আর, তাহলে পি এন সমান যদি আর হয়, তাহলে এখন রাইট অ্যাঙ্গুলার ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ এইটা থেকে কি পাই, তাহলে এই
এপি বা পি এ স্কয়ার সমান কি এ এন স্কয়ার প্লাস পি এন স্কয়ার। আমাদের লাগবে কিন্তু পি এন স্কয়ারের মান, অর্থাৎ এই পি এন স্কয়ার, তাই না? তাহলে পি এন স্কয়ার সমান মানে কি পি এ স্কয়ার মাইনাস এ এন স্কয়ার। সরি, ভিডিওতে এটা আসেনি, এই যে এখন দেখেন। তাহলে আমাদের লাগবে কোনটা দেখেন, যে পি এ স্কয়ার পি এন স্কয়ার। পি এন স্কয়ার মানে কি আর স্কয়ার। তাহলে পি এন স্কয়ার সমান কি এই অতিভুজ স্কয়ার মাইনাস এই ভূমি স্কয়ার। তো সেটাই করা হয়েছে এখানে। তাহলে পি এন স্কয়ার মানে কি, পি এন স্কয়ার মানে তো সেই আর, তাই না? পি এন স্কয়ার মানে আর, তাহলে এখানে সেই আর বসাই দেওয়া হয়েছে। আর পি এ স্কয়ার মানে কি, পি এ স্কয়ার মানে কি এই দুইটা বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে পি এ স্কয়ারকে আমরা পি স্কয়ার রাখেছি, আর এ এন স্কয়ার দেখেন এই সেই এ এন স্কয়ার। এই এ এন কি, এই এন হচ্ছে এক্সিস এর পরে পি এ বিন্দু লম্ব অভিক্ষেপ, গত লেকচারে করানো হয়েছে সেটা দেখেন। এ বি লেখার পরে পি ওয়ান পি টু লেখার লম্ব অভিক্ষেপ কোনটা, এইটা, তাই না? দেখেন এ বি এর ডাইরেকশন কোসাইন অথবা ডাইরেকশন রেশিও জানা থাকবে, আর এর এটা থাকবে। তাহলে এর ডাইরেকশন রেশিও আর ডাইরেকশন কোসাইনের সাথে এর ডাইরেকশন রেশিও গুণ করে দিলেই আমরা লম্ব অভিক্ষেপ পেয়ে যাব। তাহলে এখন দেখেন সেই এ এন মানে কি প্রজেকশন অফ পি এ অন এক্সিস ওয়ান, অর্থাৎ এ এন মানে প্রজেকশন অফ পি এ অন এক নম্বর এক্সিস। তাহলে দেখেন সেই এক নম্বর এক্সিসের সমীকরণ কি, এক নম্বর এক্সিসে কি, এটা হচ্ছে ডাইরেকশন রেশিও। ডাইরেকশন রেশিও দেওয়া থাকলে প্রজেকশনের, তাহলে ডাইরেকশন রেশিও দেওয়া থাকলে প্রজেকশনের সূত্র কোনটা হবে, এই বিন্দুগামী এই বিন্দুগামী সরলরেখার প্রজেকশনের সূত্র হবে যে ডাইরেকশন রেশিও দেওয়া আছে, এ বি এর ডাইরেকশন রেশিও এত দেওয়া আছে, সেই সূত্র হচ্ছে কোনটা, এইটা, তাই না? তাহলে এই দুই বিন্দুর গুণ বিয়োগফল এ বি সি গুণ করছে, তাদের সাথে করে যোগ করছে, করে রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার সি দ্বারা ভাগ করে দিচ্ছে। তাহলে আমার কি এখানে ডাইরেকশন রেশিও দেওয়া আছে আর দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর বিয়োগফল পেয়ে যাচ্ছি। পাইলে তাহলে সেই প্রজেকশনটা কি হবে, ওই সূত্রটা ফেলে দিয়েছি এখানে, ওই সূত্রে ফেলে দিলে দেখেন এই সূত্রটা ফেলে দিয়েছি। এখানে আছে পি এক্স ওয়াই জেড একটা বিন্দু, এই আলফা বিটা গামা একটা বিন্দু। তাহলে এই সূত্রে ফেলে দিলে আমাদের এইটা আসে। তাহলে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা জেড মাইনাস গামা হয়, এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা জেড মাইনাস গামা হয়, নিচে এ বি সি স্কয়ার রুট ওভার, তাই না? তাহলে এখন এটা সরলীকরণ করেন, তাহলে আর স্কয়ার এখানে নিয়ে আসেন, আর এইটা এখানে থাকে, এটা কি স্কয়ার করে দেন, দেওয়ার পরে দেখেন এইভাবে সরলীকরণ করলে সিলিন্ডারের ইকুয়েশনটা পেয়ে যাবেন। এখন দেখেন অনুরূপ একটা প্রবলেম, এই রাইট সার্কুলার সিলিন্ডার আসলে কিন্তু আপনাদের অবশ্যই ছবি আঁকতে হবে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস টু হুজ এক্সিস ইজ দি লাইন এত, তাই না? তাহলে এখন দেখেন এই এক্সিসটা নিয়ে নিয়েছি, এক্সিস আর পি এক্স ওয়াই জেড সিলিন্ডারের উপরে একটা বিন্দু ধরে নিয়েছি, আর পি বিন্দু থেকে এক্সিস এর পরে এন লম্বটা নিয়েছি, পি এন লম্ব। আর বলছি এ বিন্দুটা ছিল কি, আমরা প্রথমে ধরেছিলাম কি আলফা বিটা গামা, তাই না? এই প্রবলেমে ধরেছিলাম আলফা বিটা গামা। কেন ধরেছিলাম বলেন তো, এই যে এক্সিস এর ইকুয়েশন কি, এটা না, এক্সিস কি একটা লাইন না, যে লাইনের ডাইরেকশন রেশিও হচ্ছে এ বি সি, এবং যে লাইনটা আলফা বিটা গামা বিন্দু দিয়ে যায়। গত দিনের লেকচারে কিন্তু সেই স্ট্রেট লাইনের অধ্যায়ে এটা কিন্তু করানো হয়েছে। তাহলে এই স্ট্রেট লাইনটা আলফা বিটা গামা বিন্দু দিয়ে যায়। তাহলে এখন দেখেন এই স্ট্রেট লাইনটা কি কি বিন্দু দিয়ে যায়, 1 0 3 বিন্দু দিয়ে যায়। তাহলে এ বিন্দুটা হবে কত, 1 0 3। তাহলে এত, তাহলে এক্সিস এর পরে এত একটা বিন্দু এবং সার্কেলের রেডিয়াস 2। এখন পি একটা বিন্দু ধরেছি, তাহলে পি এন ইজ ইকুয়াল টু 2। তাহলে ওই একই ফর্ম, এই যে এইটা কি রাইট অ্যাঙ্গুলার ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি পি এন স্কয়ার সমান কি পি এ স্কয়ার মাইনাস এ এন স্কয়ার, তাহলে পি এন স্কয়ার, আর পি এন মানে কি 2, পি এন মানে কি ব্যাসার্ধ, তাহলে সেই ব্যাসার্ধ হচ্ছে 2, এখানে পি এন হচ্ছে ব্যাসার্ধ যার মান 2। এই 2 স্কয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কয়ার, পি এ স্কয়ার মানে কি, পি এ স্কয়ার মানে এই দুইটা বিন্দুর দূরত্ব, সেই দুইটা বিন্দুর দূরত্ব যে পরের লাইনে নির্ণয় করেছে। আর এ এন মানে কি, এই যে এ এন মানে কি পি এ এর কি প্রজেকশন কার উপরে, এক্সিস এর উপরে। তাহলে এক্সিস এর আমার ডাইরেকশন রেশিও জানা আছে, তাহলে ডাইরেকশন রেশিও জানা থাকলে আমার প্রজেকশনের সূত্র কি, এই যে ডাইরেকশন রেশিও জানা থাকলে আর এই বিন্দু দুটো জানা থাকলে প্রজেকশনের সূত্র হচ্ছে এইটা, তাই না? তাহলে এই যে আমাদের এখন এই দুইটা বিন্দু এ বিন্দু এবং পি বিন্দুর মান জানি, আর এই এক্সিস এর ডাইরেকশন রেশিও জানি,
তাহলে ওই সূত্রটা আমরা এইখানে ফেলে দিয়েছি। ওই সূত্রে ফেলে দেওয়ার পরে এখানে চলে আসেন, এখানে সরলীকরণ করা হয়েছে, সরলীকরণ করলে উত্তর পেয়ে যাবেন। তাহলে আজকে সিলিন্ডারের লেকচার এই পর্যন্ত শেষ করানো হলো। আপনাদের কিন্তু করানো হলো না শুধু কোণ এবং কনিকয়েড, কোণ এবং কনিকয়েড। কোণ এবং কনিকয়েড বোঝার জন্য এই দুইটা অধ্যায় আরো বেশি ভালো করে জানতে হবে, প্লাস 2D এর অনেক কিছু জানতে হবে, প্লাস 2D তে যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে সেটা সম্বন্ধে খুব ভালো জানা লাগবে। অর্থাৎ এখানে যে ইলিপস পেতেন, এখানে পাবেন ইলিপসয়েড, ওইখানে পেতেন প্যারাবোলা, এখানে পাবেন প্যারাবলয়েড, ওইখানে পেতেন হাই প্যারাবোলা, এখানে পাবেন হাই প্যারাবলয়েড। তো ওই জিনিসগুলো খুব ভালো করে জানা থাকা দরকার। কোণ এবং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওইখানে পড়েছেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই, তাই না? আর এখানে পড়বেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স, ওয়াই অ্যান্ড জেড। যেহেতু আপনারা টু ডাইমেনশন কেমন জানেন সেটা জানা নেই, তাই আসলে এখানে আমি এই লেকচারটা আমি স্কিপ করে যাচ্ছি। এই পর্যন্ত করলে আশা করা যায় আপনাদের এই সেমিস্টারের ইয়েটা কমপ্লিট হবে। আর যদি কারোর ব্যক্তিগতভাবে কোণ এবং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স, ওয়াই অ্যান্ড জেড জানতে ইচ্ছা হয় এই দুটো অধ্যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।